আজকে 28 অগস্ট 2025 আজকে অতুল্যবাবুর জন্মদিন, অতুল্য ঘোষের জন্মদিন। উনি জন্মেছিলেন 28 অগস্ট 1904, তার মানে 121 বছর আগে। অতুল্য ঘোষের নিয়ে চর্চা করার, লোককে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পশ্চিমবাংলাতে তো বটেই, এমনকি ভারতবর্ষে। কিন্তু আমি বোধহয় একমাত্র বেঁচে আছি যাকে ওকে ছোটবেলা থেকে খুব কাছের থেকে দেখেছি। মানে যখন আমার 11 বছর বয়স, 1958 থেকে খুবই কাছের থেকে দেখেছি। আর কেউ বেঁচেও নেই। আমি নিজে আর 7 সপ্তাহ বাদে I will complete 79, এবং এই পরিণত বয়সে এসে আমার মনে হলো কতগুলো কথা লোকের সামনে, পশ্চিমবাংলার লোকের সামনে আনা দরকার। আজকে ছাত্র পরিষদের জন্মদিবস। অনেকে ভুলে গেছেন যে ছাত্র পরিষদের জন্মদিনটা অতুল্যবাবুর জন্মদিনে 1954-এ, এবং ছাত্র পরিষদটা ফাউন্ডেশন করেন বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ। আশ্চর্য ব্যাপার, কংগ্রেসের সেন্ট্রাল লেভেলে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটাকে শর্টে আমরা বলি NSUI, সেটার জন্ম হয় 1961-এ। অর্থাৎ তার 7 বছর আগে পশ্চিমবাংলায় স্টুডেন্টস উইং অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটা বানানো হয় অতুল্যবাবুর উদ্যোগে। বিধানবাবু তো ছিলেনই, তার আশীর্বাদ ছিল 1954-এ। এর কারণটা হচ্ছে দি অনস্লট অফ দ্য স্টুডেন্টস ইউনিয়ন উইং অফ দ্য কমিউনিস্ট পার্টি। তখন তো আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, সেটার দাপটি বলুন বা তাদের ইনফ্লুয়েন্স বলুন, সেটা কাউন্টার করার জন্যে ছাত্র পরিষদটা বানানো হয়। ছাত্র পরিষদের প্রথম প্রেসিডেন্ট বিধুভূষণ ঘোষ, তারপরে আসলেন শ্যামল ভট্টাচার্য। শ্যামল ভট্টাচার্য 1967-68 পর্যন্ত ছিলেন। তারপরে 1969-এ যখন কংগ্রেসের স্প্লিট হয়, স্প্লিটের আগে তখনও অতুল্যবাবু আনডিভাইডেড কংগ্রেস, এখানে প্রিয়রঞ্জন দাসমুন্সী হয়। এখন অতুল্যবাবুর এই যে অবদানটা টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন উইং, এতে অনেক যারা ছাত্র রাজনীতি থেকে মেইন স্ট্রিম যারা পলিটিক্সে আসেন, তাদের আসার একটা অপরচুনিটি হয়। আমি নিজে প্রেসিডেন্সি কলেজের ছাত্র ফ্রম 1963 টু 1966। আমার পলিটিক্যাল সায়েন্স অনার্স ছিল, এবং সেই পিরিয়ডটা এমন, সেখানে আমার চোখের সামনে প্রথমত কমিউনিস্ট পার্টির স্প্লিটটা হলো ইন 1964। সিপিআই মাদার পার্টি, সিপিআই থেকে সিপিএম এসে গেল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এবং তাদের স্টুডেন্টদের ওপর প্রভাবটা এবং দাপটটা একটা অবাক হয়ে যাবার ব্যাপার। সেখানে তাদের দাপটের জন্যে ওপেনলি ঠিক ছাত্র পরিষদের উইংও ছিল না, সেটাকে বলা হতো প্রেসিডেন্সি কলেজ স্টুডেন্টস অর্গানাইজেশন, PCSO। এবং তারা যে একেবারে কমিউনিস্টদের স্টুডেন্ট উইংটার থেকে তারা যে গোহারান হারতো তা না, একটা ফাইট দিত। কিন্তু এন্টায়ার স্টুডেন্ট সেট আপ, সব অনার্সেই একটা লপসাইডেড প্রভাব এবং সাপোর্ট ছিল এই কমিউনিস্টদের।
এখন অতুলবাবুর কথা বললে তো ওভারঅল পশ্চিমবাংলার কথা তো সামনে এসে যায়, এবং সেখানে একটা জিনিস বুঝতে হবে যে 1947 ইন্ডিপেন্ডেন্স থেকে 1967 এই 20টা বছর, এবং তার মধ্যে পার্টিকুলারলি ফ্রম দ্য ফার্স্ট লোকসভা ইলেকশন 52 to 67 পশ্চিমবাংলায় কংগ্রেসের প্রভাবটা এবং অতুলবাবুর কমপ্লিট কন্ট্রোল আর ইনফ্লুয়েন্স অন দ্য কংগ্রেস অর্গানাইজেশন। বিধানবাবু অর্গানাইজেশনে একেবারে মাথা ঘামাতেন না, এটা উনি একেবারে অতুল্যবাবুর উপর ছেড়ে দিয়েছিলেন, এবং ওনার যে স্টাইলটা, প্রভাবটা জেলা স্তরে, অঞ্চল স্তরে, এমনকি বুথ স্তরে পুরো ওনার পশ্চিমবাংলার কংগ্রেসের ম্যাপটা ওনার নখদর্পণে ছিল। ধাপে ধাপে ওর ইনফ্লুয়েন্সটা বাড়ে, এবং সেখানেই আসছি আমার নিজের এক্সপিরিয়েন্সটা। প্রথম যেটা পুরনো কংগ্রেস ভবন 59B চৌরঙ্গি রোড উনি তৈরি করেন। অফিসটা একটা তখন 3তলা বাড়ি, পরে আরও তলা অ্যাড করা হলো। একেবারে তখন তো আর কম্পিউটারের যুগ না যে ল্যাপটপ খুললাম, ডেটা দেখে নিলাম কোথায় কি হচ্ছে, কিন্তু তাও অফিসটা একেবারে কর্পোরেট স্টাইলে উনি চালাতেন। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওখানেই থাকতেন, বাড়ি থেকে খাবার আসতো। এবং নেহরুর জীবদ্দশায় অতুলবাবু বিকেম মেম্বার অফ দ্য কংগ্রেস ওয়ার্কিং কমিটি, এবং তার প্রচুর প্রভাব ছিল। নেহরু মারা যাবার পরে তার প্রভাব আরও বাড়ল, এবং বিধানবাবু যখন মারা গেলেন 1 জুলাই 1962 এবং প্রফুল্লচন্দ্র সেন চিফ মিনিস্টার হলেন, তখন বলা যেতে পারে যে অতুলবাবুর ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার ওয়াজ অ্যাট ইটস জেনিথ, এবং তাকে বলা হতো বঙ্গেশ্বর। আমার নিজের বই লেখা ফুটপ্রিন্টসে বঙ্গেশ্বর বলে একটা চ্যাপ্টারও আছে। কিন্তু এখন আমাকে একটু কতগুলো ব্যক্তিগত, যার মধ্যে রাজনীতি জড়িয়ে আছে, কতগুলো জিনিস আমার সামনে আনতে হয়। অতুলবাবু ডেকে খুঁজে 58 সালে আমার ঠাকুরদাকে লোকসভার টিকিট দিলেন জলপাইগুড়ি থেকে। তখন কংগ্রেস টিকিট মানেই জেতা, কোনো অসুবিধা নেই। 62 সালে আবার টিকিট দিলেন, একই ব্যাপার। ভোটের ব্যবধান, জেতার ব্যবধান আরও একটু বেড়েও গেল, এবং অতুলবাবুর সাথে ঘনিষ্ঠতা আমাদের বাড়তে লাগলো। আজকের দিনে বলার দরকার, অতুলবাবুর একমাত্র ছেলে ছিলেন, একটি ছেলে, তাকে আমরা কোনোদিনও দেখিনি, ধারে কাছেই থাকতেন না। তিনি রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে সরকারি ডাক্তার ছিলেন। একদিন আমি তাকে দেখিনি, একদিন আমার বাবা এসে বলল, আরে আজকে অতুলবাবুর বাড়িতে অতুলবাবুর ছেলেকে দেখলাম, ওই অতুলবাবুর মতোই মোটা সোটা, কোনোদিন সামনে আসেনি, বাবার নাম ভাঙিয়ে কিছুই করেনি। আজকের দিনে ভাবাই যায় না। তারপরে অতুলবাবু একবার বললেন, এটা মে 1963-তে, আমরা তো জলপাইগুড়ির লোক, এবং আমাদের দার্জিলিংয়ে ডুয়ার্সে চা বাগানও ছিল, আর দার্জিলিং ডিস্ট্রিক্টে তাকদায়, যেখানে এখন অনেক হোমস্টে, আরে হোমস্টে ছড়াছড়ি, তখন তো হোমস্টে ছিল না, আমাদের বাংলো ছিল, বলে ওখানে আমি একটু ছুটি কাটাতে যাব। তা তখন আমাদের সেট আপটা ছিল নিজেদের চা বাগান, অন্য চা বাগানেও আমার ঠাকুরদার ডিরেক্টর। সেই সময় অতুলবাবুকে খুব কাছের থেকে দেখলাম। আমাদের অতুলবাবু যাবেন, গাড়ির কনভয় গেছে সাথে, ঠাকুরদা যিনি বাবা ছিল, কিন্তু বাবা আমায় বলল, তুমি অতুলবাবুর গাড়িতে যাও, আমি অন্য গাড়িতে আসছি। তা আঞ্জুমান টি কোম্পানি লিমিটেড, ওদের একটা ডিসোটো গাড়ি ছিল 1959 মডেল, ওই পেছনে বড় ফিনওয়ালা,
অতুল সামনে বসেই, নিজের গাড়িতেও সামনেই বসতেন, পেছনে বসতেন না, ড্রাইভার চালায়, পাশে বসতেন। এবং তখন তো গাড়িগুলো বেঞ্চ সিট, সামনে 3 জন বসা যায়, এখনকার মতো ওর বাকেট সিট না। তা আমার ডাকনাম ধরে বলে, বাবু তুমি আমার সাথে যাবে। তা ড্রাইভার চালাচ্ছে, আমি মাঝখানে, অতুলবাবু এখানে। এবং এই যে অতুলবাবুর সাথে যাচ্ছি, ওর হাতটা এইভাবে, এখনও মনে পড়ে তখন আমার 16 বছর বয়স। একটা যেন ভরসা, দিনকাল ভালো যাবে, বেঙ্গলের পরিস্থিতি ভালো থাকবে, আমরা উন্নতির দিকে এগিয়ে যাব। এবং সেই গাড়ি ওয়াইন্ডিং রাস্তা দিয়ে শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। ঘুমটা হচ্ছে 7000 ফিট এলিভেশন। সেইখান থেকে বাঁ দিক দিয়ে দার্জিলিং শহরে চলে যায়, একটু নেমে যায়, আর ডান দিক দিয়ে রাংলিওটে গিয়ে অ্যাবাউট 1000 ফুট নিচে তাকদা, যেখানে আমাদের বাংলোটা। এবং এখনও আমার মনে পড়ে, সে গাড়িটা ঘুমের দিকে উঠছে, তখন বেলা 3:30, পাহাড়ে সূর্য অস্ত একটু আগেই হয়, দুটো পাহাড়ের চূড়া, মাঝখানে সূর্য অস্ত আস্তে আস্তে যাচ্ছে। অতুলবাবুর হাতটা এরম আমার কাঁধে, চুরুট খেতেন, চুরুট খাচ্ছে, এবং একটা ভরসা, একটা যেন প্রোটেকশন আছে। সেটা যে কতখানি ক্ষণিকের, সেটা কিছু বছর বাদেই বুঝলাম। তো অতুলবাবু ওখানে ছিলেন প্রায় 15-16 দিন। মে 1963 প্রফুল্ল সেন চিফ মিনিস্টার হয়ে গেছেন প্রায় 10 মাস, এবং আমাদের বাড়িতেই ক্যাবিনেট মিটিং হতো। অতুলবাবু সেখানে গেছেন, প্রফুল্ল সেন আসছে, ক্যাবিনেটের লোকেরা আসছে, ক্যাবিনেট মিটিং হচ্ছে, এবং অতুলবাবুর উদারতা সেখানে লক্ষ্য করলাম, ওনার উদারতা। এরপরেই 65 সাল গেল, দুর্গাপুর কংগ্রেস, মোস্ট সাকসেসফুল কংগ্রেস সেশন ইন ইন্ডিয়া টিল দ্যাট টাইম, আন্ডার অতুলবাবুর তত্ত্বাবধান। তারপরে 67 সালের ইলেকশনটা হলো। এইখানে অনেক কিছু বলা যায়, সে বলতে গেলে অনেক সময় কেটে যাবে। এই যে 67 সালে 1967-এর ইলেকশনটা, লোকসভা অ্যাসেম্বলি একসাথেই হতো তখন, প্রতিটা ওইভাবে হয়েছে, মিড টার্ম ইলেকশন বলে কিছু তখন হয়নি। এইটা একটা ওয়াটারশেড ইলেকশন হলো বেঙ্গলে। সেবার আমার ঠাকুরদা দাঁড়াতে পারলেন না। বয়স একটা যে খুব বেশি হয়েছিল তা না, 75 মতো, আজকের দিনে কিছুই না। কিন্তু জলপাইগুড়ি সিটটা রিজার্ভ সিট হয়ে গেল, রিজার্ভ শিডিউল ট্রাইব, এসটি। হঠাৎ আউট অফ দ্য ব্লু অতুলবাবু আমার বাবাকে বললেন যে তুমি ঘাটাল থেকে দাঁড়াও। ঘাটাল জায়গাটা কোথায় বাবা জানতো না, মেদিনীপুরে। ঘাটাল থেকে দাঁড়াও, শচীন চৌধুরী সিটিং ফাইন্যান্স মিনিস্টার, ওনাকে শিফট করে দিচ্ছি আরামবাগে, তুমি ওখান থেকে দাঁড়াও। এই যে ইলেকশনটা হলো, এখন ওয়েস্ট বেঙ্গলে 294টা অ্যাসেম্বলি সিট, তখন ছিল 280। এখন 42টা লোকসভা সিট, তখন ছিল 40টা। 294টার মধ্যে কংগ্রেস অন্য অন্য স্টেটের থেকে ভালো করেছিল 127টা, মানে 14টা আর পেলে গভর্নমেন্ট ফর্ম করতে পারে। কিন্তু অতুলবাবু বলল না, আমাদের রায়টা আমাদের এগেনস্টে গেছে, আমরা দাঁড়াবো না। এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয়, অতুলবাবু দাঁড়াতেন তখন 52 সাল থেকে আসানসোলে, খুব টাফ সিট, ট্রেড ইউনিয়নের জায়গা, কলিয়ারি আছে, অন্য ইন্ডাস্ট্রি আছে, কমিউনিস্ট ইউনিয়নের ঘাঁটি, ওখান থেকে উনি খুব অল্প ভোটে জিততেন। কিন্তু এবার উনি ডিসাইড করলেন যে ওটা সিটটা অতটা সেফ না। লোকে ওকে বলল যে আপনি বাঁকুড়া থেকে দাঁড়ান, ওটা কৃষিপ্রধান জায়গা, কংগ্রেসের ঘাঁটি, কোনো অসুবিধা হবে না। দ্যাট ওয়াজ দ্য ট্র্যাপ। ইলেকশন রেজাল্ট যখন বেরোলো, অতুলবাবু 30,000 ভোটে হেরে গেলেন, কিন্তু নিচে অ্যাসেম্বলিতে 7টার মধ্যে 5টা কংগ্রেস জিতল। অর্থাৎ অতুলবাবুকে পিঠে
ছুরি মারা হলো তারই পার্টির লোকেরা। 67 সাল সেন্টারে কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করলো উইথ রিডিউসড মেজরিটি। আমার বাবাকে হ্যান্ডপিক করে অতুল্যবাবু ইন্দিরা গান্ধীর কাছে নাম পাঠিয়ে দিলেন মিনিস্টার অফ স্টেট ফর রেলওয়েজ। কল্পনাও করেনি। কিন্তু সেটা না, ব্যাপারটা হচ্ছে তারপর থেকে ওয়েস্ট বেঙ্গল কংগ্রেসের ভেতরে অতুলবাবুর এগেনস্টে গুঞ্জন এটা শোনা যাচ্ছে। এই করতে করতে 1969-এ গিয়ে কংগ্রেস স্প্লিট হলো অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল, এবং তখন নব কংগ্রেস আর আদি কংগ্রেস। আদি কংগ্রেসের সব পুরনো লোকেরা থাকলেন, নব কংগ্রেসে পুরনোরাই তারা হয়ে গেল নব, টোটালি এগেনস্ট ইন্দিরা গান্ধী অ্যান্ড প্রফুল্ল সেন। বলা যেতে পারে ওই 1969-এ গিয়ে অতুলবাবুর পলিটিক্যাল কেরিয়ার ওয়াজ ওভার। তিনি আর কোনোদিন ইলেকশনে দাঁড়ালেন 71-এ, খুব অনিচ্ছে সত্ত্বেও 1971-এ রেজাল্ট মোটেই ভালো হয়নি, কারণ কংগ্রেসের সাপোর্ট বেসটা পুরো আদি থেকে নবতে শিফট করে গিয়েছিল। কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস উনি রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন। যেটা খারাপ লাগে যে অতুলবাবুদের সময়, প্রফুল্ল সেন অতুলবাবুদের সময়ে ডেইলি প্রপাগ্যান্ডা, গোয়েবলসের মতো প্রপাগ্যান্ডা অতুলবাবু আর প্রফুল্ল সেনের এগেনস্টে, যে এরা পয়সা করেছে, বড় লোক হয়েছে, প্রফুল্ল সেন স্টিফেন হাউসের মালিক, অতুলবাবুর নাকি সুগার মিল আছে। অথচ প্রফুল্ল সেন যখন মারা গেলেন 1997-এ, ওনার হাতে লোকে হাসবে শুনলে 10 টাকা, আর উনি থাকতেন অশোক কৃষ্ণ দত্তর দেয়া একটা ফ্ল্যাটে মিডলটন স্ট্রিটে। অতুলবাবু ভাড়া বাড়িতে থাকতেন 83B কারবালা ট্যাঙ্ক লেন, সেন্ট্রাল ক্যালকাটায়, রাজাবাজার থেকে একটু এগিয়ে গিয়ে বাঁয়ের দিকে। তাদের এই প্রপাগ্যান্ডাটা, এবং দুঃখের বিষয় যে সেই অতুলবাবুর এগেনস্টে আর প্রফুল্ল সেনের এগেনস্টে ক্যাম্পেইনটা এই নব কংগ্রেসের মধ্যেও চালু থেকে গেল। এটা নিয়ে উনি কোনোদিন দুঃখ প্রকাশ করেননি বা কিছু বলেননি, এগুলো উনি মেনেই নিয়েছিলেন। এবং উনি মারা গেলেন 18 এপ্রিল 1986, তখন ওর বয়স 81 বছর। ততদিনে ওই যে পুরনো কংগ্রেস বিল্ডিংটা, ওটা আদি কংগ্রেসের কাছেই থেকে গিয়েছিল, কিন্তু ওটার আস্তে আস্তে অবক্ষয় হতে হতে এমন একটা জায়গায় আসলো, ওই 6 তলা বিল্ডিংটা সব ফ্লোরগুলো সেলামি নিয়ে অল্প টাকায় ভাড়া দেওয়া, একটা ফ্লোর, সেকেন্ড ফ্লোরটা বেঁচে ছিল, যেখানে কয়েকটা ঘর ছিল, যেটা জনতা পার্টির সময় জনতা পার্টি অকুপাই করত। তারপরে এই সেবা দল, হাবিজাবি এরা ছিল। আমি অতুল্য ঘোষ মেমোরিয়াল কমিটির ভাইস প্রেসিডেন্ট হলাম 2002-তে। আমাকে ডেকে খুঁজে ভাইস প্রেসিডেন্ট করলো অজিত পাজা প্রেসিডেন্ট, এবং প্রতি বছর ওর একটা স্মরণ সভা হতো, সেখানে আমরা লোককে ডাকতাম, কেউ ইকোনমিক্স সম্বন্ধে বলতো, কেউ হিস্ট্রি সম্বন্ধে বলতো। এবং আমি বারবার শুনতাম এই কমিটির কাছে, আমরা অতুল্যবাবুর বই লেখা প্রকাশ করব, কোনোদিন করাতে পারলাম না। তারপরে একটা স্টেজ আসলো, অজিত পাজা যখন মারা গেলেন, তারপরে আমি ওটার চেয়ারম্যান হলাম, অতুল্য ঘোষ মেমোরিয়াল কমিটি। 8 মাসের মধ্যে আমি বললাম, এই 28শে অগস্ট 2007-এ অতুল্যবাবুর লেখা বই আমাদের বার করতে হবে। এবং ইন 8 months টাইম আমি অতুল্যবাবুর লেখা বই বার করলাম। এই যে অতুল্য ঘোষ রচনা সংকলন। ইট টুক মি জাস্ট 8 months, যেটা বছরকে বছর লোকে করতে পারেনি।
তারপরে 1972 ইলেকশনে যেটা কংগ্রেস জিতেছিল, আদি কংগ্রেস সাফ হয়ে গিয়েছিল, কিন্তু দুটো সিট কংগ্রেস জিততে পেরেছিল। একটা আরামবাগ থেকে প্রফুল্ল সেন নিজে, আর একটা দাঁতন মেদিনীপুর থেকে প্রদ্যুৎ মহান্তি, অনলি আরেকজন এমএলএ, দুজনের। প্রদ্যুৎ মহান্তি ব্যাচেলর মানুষ ছিলেন, উনি জীবনটা কাটিয়েছিলেন এই 59B চৌরঙ্গি রোডে একটা ঘরের মধ্যে। 2013 সালে আমায় বললেন, দীপ্তিমান বাবু, এটা আপনি একটু উদ্যোগ নিন, প্রফুল্ল সেনের স্ট্যাচু এখানে আছে, অতুলবাবু স্ট্যাচুটা বসাতে চাই, এটা আপনি উদ্যোগ নিন। তাহলে ইয়েস, কোনো ব্যাপার না, ইট উইল বি ডান। এবং 2013 সালে অতুলবাবুর স্ট্যাচু আমি বসাতে পারলাম 59B চৌরঙ্গি রোডে। সেদিন যেন মনে হলো যে এই বিল্ডিংটা যেটা অতুলবাবুর হাতে বানানো, আর উনি আসেননি, রাজনীতি ছেড়ে দেওয়ার পরে একদিনের তরে ওই লিফটেও চড়েননি, আসেননি, ওনাকে যেন ফিরিয়ে আনতে পারলাম। এই কথাগুলো লোকের কাছে আজকে তুলে ধরলাম। 1967 বললাম না, কত বছর কেটে গেছে, এদিকে 25, ওদিকে 37, 33, 53, 56, 57 বছর কেটে গেছে। যে বেঙ্গলের ওপরে যে দুর্দিন বেঙ্গলে দেখে চলেছে, এই যে গ্লোবাল সেন্টার কতগুলো, 1700 গ্লোবাল সেন্টার আছে যারা ডেটা প্রসেসিং ইত্যাদি করে, যেটা ইন্ডিয়াতে এখন আছে, যেগুলো এআই, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে। এই 1700-র মধ্যে 720টা ইজ ইন মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট, এমপ্লয়িং ল্যাক্স অফ পিপল। আর বেঙ্গলে কটা? 3টে, জাস্ট 3টে। আর কলকারখানা তো ছেড়েই দিলাম, নেই। এই যে দুর্দশা বেঙ্গলের সেই 67 সাল থেকে যে চলেছে, সে ওই বলে না অভিশাপ, এবং ওই কথাগুলো তো উচ্চারণ করতে পারবো না, যে মিছে হলো অভিশাপ, মোর জীবনের সন্তাপ, এ কথাগুলো উচ্চারণ করা যাবে না, কারণ সেই দুর্দিন, সেই দুর্দশা চলছে। এটা ইট ডিপেন্ডস অন দ্য পিপল অফ বেঙ্গল। একটা কথা আমার এখানে বলতে হবে, যেহেতু ওই ছাত্র পরিষদের কথা বললাম, ছাত্র পরিষদ নব কংগ্রেস আসার পরে তাদেরও অনেক অবক্ষয় হয়েছিল। অবক্ষয় ইন দ্য সেন্স, জেনুইন ছাত্র ধরে রাখা যায়নি। কিন্তু দুজন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট আমরা পেয়েছিলাম 80-র দশকে কুমুদ ভট্টাচার্য, এবং লেট 80s আর আর্লি 90s আমরা পেয়েছিলাম শুভঙ্কর সরকার, যিনি আজকে ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট। এই দুজনেই অতি নিষ্ঠার সাথে, অতি দায়িত্বর সাথে ছাত্র পরিষদটা চালিয়েছিলেন, এবং আজকে শুভঙ্কর সরকার সেই নিষ্ঠা আর দায়িত্বর সাথে প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। আজ প্রায় 1 বছর হতে চলল, আগামী মাসে 22শে সেপ্টেম্বর 1 বছর কমপ্লিট করবে। আশা করতে পারি আগামী দিনে যেভাবে এখন কংগ্রেস চলছে অনেক বছর পরে, আগামী দিনে আরও আমরা ভালো দিন দেখতে পারবো। কিন্তু সময় আর বেশি নেই, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। এখন ইটস হাই টাইম যে ওয়েস্ট বেঙ্গলকে ক্যাচ আপ করতে হবে। এবং আমরা কেন পারবো না? কেন পরিযায়ী শ্রমিক শুধু ওখানে ইট মাথায় তুলতে যায় না, যারা বিদেশে গিয়ে চাকরি করছে, আজকে ছেলেরা পাশ করে ব্যাঙ্গালোরে দেখি, দিল্লিতে দেখি, বম্বেতে দেখি, তারা রেস্টুরেন্টে কাজ করছে। কেন তাদের বাইরে যেতে হবে? কেন এখানে ক্যালকাটাটা একটা বৃদ্ধাশ্রম, যে ছেলেরা বাইরে আমেরিকায় থাকে, বাপ মা মারা গেল, ওই P7 বডি থাকবে, তারা অনেক সময় দাহ করতেও আসতে পারছেন না। এর থেকে ওয়েস্ট বেঙ্গলকে বেরিয়ে আসতে হবে। আমরা উই হ্যাভ টু গো ব্যাক টু দোজ ডেজ ও বিধানবাবু অ্যান্ড অতুল্য ঘোষ। এবং লাস্টে বলি, অতুল্যবাবুর প্রতি আমার যে
ভালোবাসা এই বয়সে এসে শুধু বারে বারে একটাই কথা মনে হয়, বলতে পারি জীবনের প্রান্তে এসে, যে অতুলবাবুর কাছে আমি পেয়েছি বেশি কিন্তু দিয়েছি কম।